শুভ সকাল বন্ধুরা। আজ হলো 5 আগস্ট বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ধর্ষণ করেই খুন করা হয়েছে অলৈচুড়ার নাবালিকাকে, ময়নাতদন্তে মিলল প্রমাণ। দুই প্রধান অভিযুক্ত 6 দিনের পুলিশি রিমান্ডে। আদালতে পেশ 20টিরও বেশি বাজেয়াপ্ত সামগ্রী। নাবালক অভিযুক্তকে রাখা হয়েছে হোমে। বাতিল এসএমডিসি, এবার থেকে স্কুলে এসএমসি বাধ্যতামূলক। 1 মাসের মধ্যে গঠন করতে হবে স্কুল পরিচালন কমিটি। জনগণনায় প্রথমবার ম্যাপ লোকেশন, চিহ্নিত হবে বাসস্থান। স্থায়ী ঠিকানায় না থাকলে অন্যত্র বসবাস করা ফ্ল্যাট ভাড়া করে লোকেশন দেখানোই শ্রেয়। অসুস্থ সিদ্দিক আহমেদের খুঁজে বাড়িতে প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী। পূর্ত সড়কের বেহাল দশা, ক্ষোভে ফুঁসছেন দক্ষিণ মোহনপুরের ডেফলিপার গ্রামের বাসিন্দারা। বড়খোলায় পুলিশের জালে 3 মাদক পাচারকারী, উদ্ধার হেরোইন। এবং সর্বশেষ খবরটি হলো 4 লেন সড়ক, আজ থেকে শিলচর মেহেরপুরে উচ্ছেদ অভিযান, সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ। স্থানীয়দের সহযোগিতা চেয়ে মাইকযোগে আহ্বান পূর্ত দফতরের। এবারে শুনুন বিস্তারিত খবর। ধর্ষণ করেই খুন করা হয়েছে দক্ষিণ হাইলাকান্দির অলৈচড়ার নাবালিকাকে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এরই প্রমাণ মিলেছে। জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত প্রেস বিবৃতিতে মঙ্গলবার এই তথ্য দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, ঘটনার দ্রুত ও বৈজ্ঞানিক তদন্তের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এদিন এই ঘটনার তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে। গ্রেফতার 2 প্রাপ্তবয়স্ক অভিযুক্তকে হাইলাকান্দি আদালত 6 দিনের পুলিশি রিমান্ড পাঠিয়েছে। কাটলজোড়া থানার ওসি নিরুপম নাথ আদালতের কাছে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানালেও আদালত 2 অভিযুক্ত প্রসেনজিৎ মালাকার ও জয়দীপ রির জন্য 6 দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করে সোমবার রাতে 3 অভিযুক্তকে আদালতে পেশ করা হলেও তাদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত প্রথমে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। মঙ্গলবার পুনরায় তাদের আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে 2 প্রাপ্তবয়স্ক অভিযুক্তকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য কাটলিজোড়া পুলিশের কাছে সমঝে দেওয়া হয়। অন্যদিকে আইন অনুযায়ী নাবালক অভিযুক্তকে নিয়মিত আদালতে পেশ করা হয়নি। তাকে বর্তমানে শিলচরের মেহেরপুরে থাকা এক পর্যবেক্ষণ গৃহে রাখা হয়েছে। এদিকে তদন্তে নতুন করে আলোচনায় উঠে এসেছে নাবালক অভিযুক্তের পরিচয়। ঘটনাস্থল দক্ষিণ হাইলাকান্দির অলৈচড়া এলাকায় হলেও ওই কিশোরের পরিচয় নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা চলছে। জানা গেছে তার ঠিকানা উত্তর হাইলাকান্দির চণ্ডীপুর আলকাপুর অঞ্চলের সঙ্গে যুক্ত। আবার অপর একটি সূত্রের দাবি তার পারিবারিক শিকড় কাছাড় জেলার দুধপাতিল এলাকায়। ফলে দক্ষিণ হাইলাকান্দির এই নৃশংস অপরাধের সঙ্গে সে কীভাবে জড়িয়ে পড়ল তাও তদন্তকারীরা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন। মঙ্গলবার তদন্ত সংক্রান্ত 20টিরও বেশি বাজেয়াপ্ত সামগ্রী ও অন্যান্য তথ্য প্রমাণ আদালতে জমা দেয় কাটলিজোড়া থানার পুলিশ। এর মধ্যে রক্তের নমুনা, রক্তমাখা পোশাক, ধারালো অস্ত্রসহ ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী রয়েছে বলে জানা গেছে। তদন্তের স্বার্থে আদালতে সেগুলি উপস্থাপন করা হলেও পরবর্তী তদন্তের জন্য পুনরায় পুলিশি হেফাজতে ফিরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হল, জনগণনায় প্রথমবার ম্যাপ লোকেশন, চিহ্নিত হবে বাসস্থান। যেখানে যে অবস্থায় বসবাস করেন সেখানকার লোকেশনেই স্বগণনার তথ্য দাখিল করতে হবে। কেউ যদি ভাড়া করে থাকেন তবে ভাড়া ঘরের লোকেশনই দেখাতে হবে। কারো স্থায়ী ঠিকানা অন্যত্র কিন্তু বসবাস করেন অন্যত্র, সেই বসবাসের লোকেশনেই স্বগণনার তথ্য দাখিল করতে হবে। গ্রামে বাড়ি থাকলেও শহরের কোনো স্থানে নিজের ফ্ল্যাট কিংবা জমিতে বসবাস করলে সেই লোকেশনই দেখাতে হবে। না হলে সেই ঘর কিংবা ফ্ল্যাট মানুষবিহীন পরিত্যক্ত দেখাতে পারে। বস্তুত এবারই প্রথম পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে দেশে শুরু হয়েছে জনগণনার প্রথম ধাপ। তথ্য প্রযুক্তিকে হাতিয়ার করে শনিবার থেকে শুরু হয়েছে সেলফ এনুমারেশন প্রক্রিয়া। সাধারণ মানুষ চাইলে প্রথম ধাপে সেলফ এনুমারেশন বা স্বগণনার প্রক্রিয়া নিজেরাই সেরে ফেলতে পারবেন। কিন্তু সেখানেই প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে ম্যাপ লোকেশন।
নিজের তথ্য দাখিলের পর গুগল ম্যাপের মতো মানচিত্র দেখা যাবে, সেখানে নিজের বাসস্থান চিহ্নিত করে দিতে হবে। সেই তথ্য সেভ থাকবে সার্ভারে। মানচিত্রের ভিত্তিতেই গড় গণনা এবং গড়ের তালিকা তৈরি করা হবে। ফলে কেউ কোথাও কোনো গড়ে বসবাস করে অন্য কোথাও বসবাসের স্থান দেখালে সেটা যথাযথ হবে না। তখন বসবাস করা গড়ে পরিত্যক্ত কিংবা মানুষহীন দেখাতে পারে। তাছাড়া কোথাও কারো ফ্ল্যাট কিংবা বাড়ি থাকলে সেখানকার লোকেশনে চিহ্নিত হওয়া জরুরি, না হলে নিজের নাম উঠবে না। পরিত্যক্ত হয়ে গেলে পরবর্তীতে সেটা গড় হিসেবে হয়তো গণ্যই হবে না সরকারের খাতায়। শিলচরের বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেব বলেছেন, যিনি যেখানে বসবাস করেন সেখানকার লোকেশনই দেখানো উচিত স্বগণনায়। ভাড়া করে বসবাস করছেন না নিজের করে, সেটা জানানোর ব্যবস্থা রয়েছে স্বগণনার ফর্মে। সেই অনুযায়ী বসবাসের লোকেশন দেখানো উচিত, না হলে গড় গণনা কিংবা গড়ের তালিকা করতে সেই গড়ের নাম নাও উঠতে পারে তালিকায়। নিজের গড় কিংবা ফ্ল্যাট বলে জানাতেও বাধা নেই, কারণ আইন অনুযায়ী জনগণনার তথ্য পুরোপুরি গোপনীয় থাকবে। কেউ তথ্য জানার অধিকার আইনেও জানতে পারবেন না, আদালতেও সেটা সাক্ষ্য হবে না। জনগণনায় প্রথমবারের মতো চালু হয়েছে সেলফ এনুমারেশন। সাধারণ মানুষ চাইলে প্রথম ধাপে সেলফ এনুমারেশন বা স্বগণনার মাধ্যমে নিজেদের তথ্য নিজেরাই নথিবদ্ধ করতে পারবেন। এর জন্য প্রথমে জনগণনা সম্পর্কিত পোর্টাল লগ ইন করতে হবে। 16 আগস্ট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। এরপর 17 আগস্ট থেকে দ্বিতীয় দফায় শুরু হবে ফিল্ড এনুমারেশন। ওই প্রক্রিয়া চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। সেলফ এনুমারেশন প্রক্রিয়ায় বাড়িতে বসেই কোনো নাগরিক সংশ্লিষ্ট পোর্টালে লগ ইন করে নিজের তথ্য, অর্থাৎ তিনি কোন রাজ্যের বাসিন্দা, বাড়ির কর্তা বা কর্ত্রীর নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি জমা দেবেন। পরের ধাপে থাকছে পছন্দের বাসা বাছাই করার বিষয়। এগুলি ফিল আপ করার পর আবেদনকারীর রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি যাবে। এরপরে ধাপে ধাপে দিতে হবে জেলা, পিন নম্বর, গ্রাম, শহর, এলাকার নাম। সেই তথ্য দাখিলের প্রক্রিয়া সম্পূর্ণ হলে একটি মানচিত্র দেখাবে, যেখানে নিজের বাড়ির অবস্থান চিহ্নিত করতে হবে নাগরিকদের। পরবর্তী খবরটি হলো, রাজ্য সরকারের স্কুলগুলিতে এসএমডিসি নয়, স্কুল পরিচালন সমিতি থাকা বাধ্যতামূলক। এ ব্যাপারে নীতি নির্দেশিকা সংশোধন করে রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে একটি নতুন বিজ্ঞপ্তি। সংশোধিত নীতি নির্দেশিকায় রাজ্যের সব সরকারি এবং প্রাদেশিকৃত নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি স্কুলগুলির ভূমিকা ও দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে। স্কুল শিক্ষা বিভাগের প্রকাশ করা নতুন বিজ্ঞপ্তিতে স্কুল পরিচালন কমিটি সংক্রান্ত আগের সব সরকারি আদেশ, নির্দেশ এবং বিজ্ঞপ্তি বাতিল করে নতুন নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। শিক্ষার অধিকার আইন 2009, জাতীয় শিক্ষানীতি 2020 এবং সমগ্র শিক্ষা 2.0 ফ্রেমওয়ার্কের সঙ্গে সঙ্গতি রেখে সংশোধিত নীতি নির্দেশিকা তৈরি করেছে স্কুল শিক্ষা বিভাগ। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি স্কুলকে শিক্ষাবর্ষ শুরুর 1 মাসের মধ্যে পরিচালন কমিটি গঠন করতে হবে, যা বাধ্যতামূলক। পূর্বের স্কুল ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কমিটির স্থলে এবার গঠন করতে হবে স্কুল পরিচালন কমিটি, এসএমসি। সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি স্কুল সহ প্রতিটি সরকারি স্কুলকেই এই নিয়ম মানতে হবে। নতুন নীতি নির্দেশিকায় এসএমসিগুলিকে স্কুল পরিচালনায় গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। স্কুল শিক্ষায় বৃহত্তর সমাজকে অংশগ্রহণ করানোর মধ্যে দিয়ে স্কুল প্রশাসনকে বিকেন্দ্রীভূত করতে এসএমসিগুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কমিটি গঠন করতে হবে বিভাগীয় কর্মকর্তা, ছাত্রছাত্রীর পিতামাতা বা অভিভাবক, স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধি, শিক্ষক শিক্ষিকা, বিষয় বিশেষজ্ঞ, স্কুলের প্রাক্তনী এবং বঞ্চিত শ্রেণীর সদস্যদের নিয়ে। বিজ্ঞপ্তি অনুযায়ী কমিটির সদস্য সংখ্যা বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম হবে। 100 ছাত্রছাত্রী থাকা স্কুলে এসএমসির সদস্য সংখ্যা হতে হবে 12 থেকে 15 জন। 100 থেকে 500 ছাত্রছাত্রী থাকা স্কুলে 15 থেকে 20 জন সদস্য নিয়ে গঠন করতে হবে এসএমসি। 500-র বেশি ছাত্রছাত্রী থাকা স্কুলে 20 থেকে 25 জন সদস্য অন্তর্ভুক্ত করে এসএমসি গঠন করতে হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুল পর্যায়ের প্রশাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং এনইপি 2020-এর আওতায় অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্ব ও দায়বদ্ধতা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার
জাতীয় ভিশন ও স্থানীয় ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে এই সংশোধিত গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, অসুস্থ সিদ্দিক আহমেদের খোঁজে বাড়িতে প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী। দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক অঙ্গনে মঙ্গলবার এক আবেগঘন ও ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল সাধারণ মানুষ। দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব ও মত পার্থক্য ভুলে গুরুতর অসুস্থ প্রাক্তন মন্ত্রী ও বর্ষিয়ান নেতা সিদ্দিক আহমেদের খোঁজ নিতে তার বাড়িতে পৌঁছান প্রাক্তন মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মুক্তাদির চৌধুরী। জানা গেছে, বর্তমানে অসুস্থতার কারণে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন সিদ্দিক আহমেদ। তার শারীরিক অবস্থার খবর পেয়ে মঙ্গলবার নিজেই বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন আব্দুল মুক্তাদির চৌধুরী। তিনি কিছু সময় সিদ্দিক আহমেদের সঙ্গে কাটান, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনা করেন। সময়ের সঙ্গে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবিক সম্পর্কেরই পরিচয় দিলেন প্রবীণ নেতা আব্দুল মুক্তাদির চৌধুরী। বয়সজনিত শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অসুস্থ প্রাক্তন শিষ্যের খোঁজ নিতে তার এই উদ্যোগ জেলা জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন আজমল ফাউন্ডেশনের ডিরেক্টর খসরুল ইসলাম, কিবরিয়া চৌধুরী, জেলা কংগ্রেসের সহসভাপতি মহিদুল ইসলাম সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। পরবর্তী খবরটি হলো, শিলচরের মেহেরপুর মেডিকেল কলেজ সড়ককে 2 লেন থেকে 4 লেনে উন্নীত করার কাজ আরও জোরদার করেছে প্রশাসন। আজ 5 আগস্ট থেকে অধিগ্রহণকৃত জমিতে পর্যায়ক্রমে উচ্ছেদ ও ভাঙ্গার কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার বীরবল বাজার সংলগ্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে দোকান ও বাড়ির সামগ্রী সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। পূর্ত বিভাগের সড়ক শাখার নির্বাহী প্রকৌশলী অনিরুদ্ধ নাগের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পে প্রশাসন জানিয়েছে, জনসাধারণের দুর্ভোগ কমাতে পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে উচ্ছেদ ও ভাঙ্গার কাজ সম্পন্ন করা হবে। এদিকে রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, শিলচরের বিধায়ক রাজদীপ রায় এবং কাছাড় জেলা প্রশাসনের নির্দেশে শিলচর পূর্ত বিভাগের সড়ক শাখা বিভিন্ন সড়কের বড় বড় গর্ত মেরামতের কাজও শুরু করেছে। এতে যান চলাচল আরও নিরাপদ ও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। প্রশাসনের দাবি, মেহেরপুর মেডিকেল রোড 4 লেনে উন্নীত হলে শিলচর শহরের যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল হবে। পাশাপাশি দীর্ঘদিনের যানজট সমস্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। যদিও উচ্ছেদ ও ভাঙ্গার কাজের সময় সাময়িক অসুবিধার আশঙ্কা রয়েছে, তবুও উন্নয়ন প্রকল্পের স্বার্থে অধিকাংশ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।